খুবই গুরুত্বপূর্ণ একটি সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামীকাল দিল্লি যাচ্ছেন। কি হবে আলোচনা? দুই দেশের সম্পর্কের উন্নয়ন বিস্তারিত তার খুঁটিনাটি দিক নিশ্চয়ই আলোচনার আগে জানা যাবে না। তবে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে রেওয়াজ, সরকার ক্ষমতায় এসেই প্রথমে যে দেশগুলো সফর করে ধরা হয় ওই দেশই হচ্ছে সবচেয়ে নিকট প্রতিবেশী বা যার সাথে সুসম্পর্ক আছে। যেমন পলাতক শেখ হাসিনার সরকার গঠন করার পরপরই শেখ হাসিনা প্রথম সফর ছিল দিল্লি, তারপর হচ্ছে বেইজিং। তো বোঝাই যাচ্ছে যে তার সম্পর্কের ক্ষেত্রগুলো কি, যদিও সেই সফরটা খুবই ফলপ্রসূ ছিল না। বেইজিং সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনা চলে এসেছিলেন। তারপর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন সম্পর্কটা বলা যায় একদম তলানিতে ছিল। বাংলাদেশও তখন ভারতের ব্যাপারে অনমনীয় ছিল। প্রথম ধাক্কাটা হলো এই যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় নেওয়া এবং দিল্লি থেকে ক্রমাগতভাবে রাজনৈতিক বিবৃতি দেওয়া। বাংলাদেশ থেকে বহু আওয়ামী লীগ নেতা কর্মী পালিয়ে গেছে এবং সেখানে তারা নিরাপদ অবস্থান করছেন। যদিও ওই একই সময় পুশিন করে বহু বাংলাদেশিকে ঠেলে ফেরত পাঠানো হয়েছে এবং বলা হয় সেখানে ভারতের কিছু উদ্বাস্তু লোকজনও রয়েছে যাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে, বাংলা ভাষাভাষী চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত হত্যা বেড়েছে। সব মিলায় পরিস্থিতি খুবই টালমাটাল অবস্থা গেছে। ভারত বারবার বলেছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্কের উন্নয়ন হবে না। এবং সরকার ক্ষমতায় আসার আগেই বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করার পর তার জানাজায় এসেছিলেন শোক বার্তা নিয়ে জয়শঙ্কর। এটাও ছিল একটা বিশাল বার্তা। তারপরে শপথ অনুষ্ঠানে এসেছিলেন ওম বিড়লা, তিনি ভারতের লোকসভার স্পিকার। তো এই কর্মকাণ্ডগুলো বা এই প্রতিনিধি প্রেরণের মধ্য দিয়ে দিল্লি বার্তা দিতে চেয়েছে বারবার বাংলাদেশকে যে তারা রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। এবং একই সময় ভারত বিএনপির সঙ্গে যেমন দফায় দফায় বৈঠক করেছে বাংলাদেশে, তেমনি জামাত ইসলামের সঙ্গেও তারা বৈঠক করেছে। মোট কথা, তারা ইউনূস সরকারকে এক ধরনের অস্বীকৃতি জানিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু বক্তব্যে তারা ক্ষুব্ধ হয়েছে। বিশেষ করে 7 সিস্টার নিয়ে তার ইঙ্গিতপূর্ণ বক্তব্য ভারত এটা ভালোভাবে নেয়নি। এখন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বারবার বলছে যে শেখ হাসিনা বাধা হবে না, কিন্তু শেখ হাসিনা যদি অব্যাহতভাবে উস্কানিমূলক বক্তব্য দেয় তাহলে সেক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। তো লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত শেখ হাসিনা গত 1 মাসেরও বেশি সময় হলো তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তার বক্তব্য হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এবং তারেক রহমানও বা বিএনপি নেতারাও কিন্তু শেখ হাসিনা সম্পর্কে কোনো বক্তব্য রাখছেন না, বিষোদ্গার করছে না। এটাও একটা বার্তা যে তারা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চায় না এবং ভারতকে বার্তা দিতে চায় যে আওয়ামী লীগের সাথে যেমন একটা সুসম্পর্ক ছিল এবং যেটা ছিল একেবারে অতিমাত্রায়, তারা একটা ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে চায়। সেই ভারসাম্যমূলক সম্পর্কের ক্ষেত্রে ভারত ট্রানজিট সুবিধা চাইবে, তার নিরাপত্তা যেই চুক্তিগুলো করেছিল বাংলাদেশের সঙ্গে তা অক্ষুণ্ণ থাকুক এবং সেগুলো যাতে বাতিল না হয় সেই ব্যাপারে ভারতের অনুরোধ থাকবে। এবং ভারতও চাইবে যে একটা মোটামুটি ভারসাম্যমূলক সম্পর্ক ভারতে বাংলাদেশের সাথে যাতে অব্যাহত থাকে, যাতে আর আঞ্চলিক উত্তেজনা না বাড়ে। তো এই সফরের মধ্য দিয়ে প্রথম বলা যায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম যে সফরটা করছে সেটা হচ্ছে ভারত। এটাও একটা মানে ইঙ্গিত দেয় যে ভারতকে বাংলাদেশে এখন গুরুত্ব দিচ্ছে, কারণ ব্যবসা বাণিজ্য সহ নানা দিক দিয়ে ইতিমধ্যে ক্ষতি হয়েছে রপ্তানি বাণিজ্যের। সড়ক পথে রপ্তানি বাণিজ্য বন্ধ। নেপাল ভারতে যে পণ্যগুলো পরিবহন হতো
সেগুলো এখন বন্ধ আছে। শুধুমাত্র ব্যয়বহুল সমুদ্র পথে বা পানিপথে বাণিজ্য করতে পারবে। ফলে ব্যবসা বাণিজ্যে ইতিমধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা বলেছে। আশা করা যায় যে খলিলুর রহমানের এই সফর, এবং নিশ্চয়ই ভারত চাইবে যে খলিলুর রহমানের কাছে প্রস্তাব দিতে, যাতে তারেক রহমান ভারত সফরে আসে এবং যেই প্রতিবন্ধকতাগুলো আছে এখন সেগুলো যাতে দূরে আগের একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ফিরে আসে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই পরিস্থিতিকে নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী যারা রাজনীতি করে তাদের কি ধরনের আচরণ হয় এবং সেটা সরকার কিভাবে মোকাবেলা করে, তার উপর নির্ভর করবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের মতো বা একটা মিনিমাম একটা যে মানে ভারসাম্যমূলক যে কূটনীতি সেটা থাকে কিনা। দর্শক।